স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছে আমি সাহিদ হোসেন। মাছে ভাতে বাঙালির প্লেটে আবারও ইলিশ ফিরতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তাই অনেকের পাতেই স্থান নিচ্ছে রূপালী ইলিশ। আর দীর্ঘদিন পর জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। শরীয়তপুরের পদ্মায় জেলেদের জালে রূপালী ইলিশ এভাবেই চকচক করছে। নৌকায় ফরাসি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা, আর তাজা ইলিশের অসাধারণ গন্ধে ভরে উঠছে ঘাটও আড়ত। বাংলাদেশের ইলিশ সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে অক্টোবর মাসের শেষ পর্যন্ত প্রজনন করে। এই সময় তাই নদীতেও ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে, কিন্তু এবারের মৌসুমের শুরুতে ইলিশের দেখা মেলেনি। এখন সে চিত্র উল্টে গেছে। চাঁদপুরের পদ্মায় ধরা পড়েছে প্রচুর ইলিশ। এতে পাল্টে গেছে চাঁদপুরের মাছঘাটের অবস্থা। আমদানি বেশি হওয়ায় দামও কমেছে বেশ। প্রতিদিন গড়ে ৫,০০০ থেকে ৬,০০০ মণ ইলিশ আসছে এই বাজারে। ১ কেজি ওজনের ইলিশের দাম মণ প্রতি ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা, আর ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মণ প্রতি ১৮ থেকে ২০,০০০ টাকা। বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে ৬০০ টাকা কেজি, মিডিয়াম সাইজ ৪০০ টাকা কেজি এবং ছোট মাছ ২০০ টাকা কেজি। লক্ষ্মীপুরের মেঘনায় সম্প্রতি ইলিশ ধরা পড়ায় আনন্দ বইছে জেলে পাড়ায়। সংসার ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে এখন আর তাদের কষ্ট হবে না। মুক্ত হইয়া এখন আমি আল্লাহ রাখলে খুব লাভবান। আমার কাছে ২ লাখ টাকা ক্যাশ আছে। ঝিনাইদহে গত ১০ বছরের মধ্যে এত কম দামে ইলিশ মেলেনি বলে জানান ক্রেতারা। অনেকদিন পরে বাজারে এখন অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং ইলিশ মাছের দামটাও কম। প্রচুর ইলিশ ধরা পড়লেও শরীয়তপুরে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলে ও ব্যবসায়ীরা। ইলিশ মাছ নদীতে ভালো পড়তেছে ভাই, আমরা যদি কোলেস্টার থাকতে তাহলে আমরা মাছটারে জমা রাখতে পারতাম, পরে বেচতাম, আমরা দামটা ভালো পাইতাম। উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য মা ইলিশ ও জাটকা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের সুফল বলে দাবি করছে মৎস্য বিভাগ। জাটকা নিধন কর্মসূচি বাস্তবায়নকালে ব্যাপকভাবে মোবাইল কোড অভিযান এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলেই এবং বিশেষ করে আমাদের জেলে সম্প্রদায় আমাদেরকে সহযোগিতা করার কারণেই আমাদের মাছের এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করছি। ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে ডাকাতের উপদ্রব থাকায় শঙ্কায় থাকতে হয় জেলেদের। তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মাছ শিকারীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম নিয়ামুল নাসের। কথা বলছি তার সঙ্গে। স্যার স্বাগত। আমরা জানি যে ইলিশের এই যে ভরা মৌসুম এবং যথেষ্ট ইলিশ ধরা পড়ছে, অল্প কয়েক বছর আগেও কিন্তু ইলিশের জন্য একরকম হাহাকার তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশে, এবং তারপরে এই বছরের যেই আমরা এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখছি সেটা খুবই সুখকর। স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, এটা কি কারণে, বা এর আগে যে পাওয়া যেত না, পরিবর্তনটা এলো কিসের থেকে? ধন্যবাদ। আসলে ইলিশের হাহাকারটা কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখি তার থেকেও একটা বেশি এসেছিল ২০০০ সালের ২০০৩-০৪ সালের দিকে। সেই সময় আমাদের ইলিশ খুবই কমে গিয়েছিল। তখন একটা বিরাট সমস্যার সংকটের আবর্তে যখন পড়ল, তখন আমাদের মাননীয় সরকার ওনারা ইলিশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে আসলেন, এবং সেই উদ্যোগের নানাভাবে এটা পরীক্ষা করা হলো যে যখন আমরা ব্যান করলাম, তো প্রথম দিকে এটা ইলিশ মাছ ধরা ব্যান করা হলো, তো দেখা যাচ্ছে না অন্য মাছ ধরার নামে তারা ধরে নিচ্ছে, তখন একেবারে সব মাছই ধরা ব্যান করা হলো। তো এছাড়াও যখন করা হলো যে মা ইলিশ না ধরার জন্য, পরবর্তীতে যখন শিশু ইলিশ যেটা যাকে আমরা জাতকা বলি, সেটাকেও আমরা সংরক্ষণের জন্য আর একটা টাইম ৬ মাসের মতো আমরা ওটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করি, যাতে সে একটু বড় হয়ে যেন সমুদ্রে চলে যায়। তো এই জিনিসটা হয়ে আসছিল। আর আপনার কথাতে যেটা বলেন যে একটু কমের থেকে গত বছরে যে এটা ছিল, এটা একটু কম লাগছিল, বাট যেহেতু এটা একটা বায়োলজিক্যাল পপুলেশন, আর ইলিশ যেহেতু সমুদ্রে থাকে, তারা কিন্তু প্রজননের জন্যই কিন্তু তারা আমাদের এই উপকূলগুলোতে আসে, মিষ্টি পানিতে আসে। তো তারা গতবার কম আসছে, আর এখন যেটা মনে হচ্ছে বা এখন যেটা আমরা দেখছি যে তারা এখন ঝাঁকে ঝাঁকে তারা প্রজনন করার জন্য আসছে। তো এটা একটা ইন্ডিকেশন হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের নদীগুলোর অবস্থা কিন্তু এই একটু জাস্ট একটা বন্যা বা একটা পানির যাওয়ার কারণে, ইভেন বুড়িগঙ্গাও কিন্তু অনেক উন্নতি করেছে। এখানে কিন্তু পানির কোয়ালিটি অনেক ভালো হয়েছে, এখানে একটা পানির প্রবাহ যাচ্ছে, পানির মধ্যে ঘোলাত্বটা বেড়ে গেছে, এবং যা ইলিশ মাছকে প্রজননকে
তাদের তাগিদটাকে তাকে একটু বৃদ্ধি করছে, যার জন্যই তারা সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে আসছে প্রজনন করার জন্য। হ্যাঁ, এটাই এইভাবেই কিন্তু আসলে ইলিশটাকে ধরা হয়েছিল বা ধরা হতো। ঠিকই আছে, আপনি হয়তো বলবেন যে সবকে ধরে ফেললাম নাকি, না, আমাদের সামনেই কিন্তু সংরক্ষণ সপ্তাহ আসছে, 21 দিনের, 22 দিনের, 21 দিন নয়, এই 22 দিনে আমরা পুরা ইয়েটা যদি আমরা ঠিক আগের বছরগুলোর মতো যদি আমরা সংরক্ষণ করতে পারি, মা ইলিশকে যদি আমরা নির্ভয়ে রাখতে পারি, তাহলে আমরা আশা করি যে সামনের বছরগুলোতেও তারা নির্বিঘ্নে আসবে এবং ডিম পাড়তে আসবে এবং সংখ্যা পাবে, আমরা খাবো, আমাদের ভবিষ্যতের জনগণ বা ভবিষ্যতের যে প্রজন্ম তারাও ইলিশ এর স্বাদ গ্রহণ করতে পারবে। স্যার, এই যে ইলিশ নিয়ে আপনি যেটি বলছিলেন যে 2002-2003-এর যে দিকে যখন অনেক কমে গেল ইলিশের ধরা, তারপর থেকে অনেকগুলি উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সাম্প্রতিক আমরা বেশ কয়েক বছর যাবতই দেখছি যে যাতে জেলেরা একেবারেই মাছ না ধরে সেই জন্য ওই সময়টাতে তাদের একটা ফিডিং প্রোগ্রাম চালু করা হয়েছে। এগুলির বেনিফিট আমরা পাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে ইলিশের যে টোটাল যে ভ্যালু কিন্তু প্রায় 5,000 কোটি টাকার মতো, আর 3,000 থেকে 5,000 কোটি টাকা, অ্যাভারেজলি যদি কম আসে 3,000, বেশি হলে 5,000 কোটি টাকার মতো হচ্ছে। সেখানে কিন্তু আমরা কিন্তু মানে আমাদের মাননীয় সরকার ওনারা 50 থেকে 100 কোটি টাকার মতো ম্যাক্সিমাম, মানে যদি বিভিন্ন এফোর্ট অ্যাড করেন আমরা কিন্তু এর পিছনে ব্যয় করছি। তার দেখেন তার ফল এত, মানে তার সুফলটার কারণে কিন্তু, তো সেটাই হচ্ছে যে যেটা দেখতে হবে যে এখনো অনেকে বাদ রয়ে গেছেন, যারা জেলে পরিবাররা যারা এখনো সাহায্য পাচ্ছেন না, কারণ ইলিশের উপর একটা আমাদের দেশে কিন্তু মেজর এখন ফিশারি কিন্তু ইলিশ। তো এই মেজর নদীতে মাছ মারার যে এই যে একটা বড় মৎস্যজীবীরাই কিন্তু তারা ইলিশ ধরে, ইলিশের উপর তারা বেঁচে থাকে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো এদেরকে রক্ষা করার জন্য আমাদের আরো বড় প্রোগ্রাম, আরো বেশি ইনভেস্টমেন্ট, প্রোগ্রাম তো আছেই, মানে বলি ইনভেস্টমেন্ট দরকার, যে ইনভেস্টমেন্ট করলে কিন্তু ইনভেস্টমেন্ট উঠে আসবে, যে যার সুফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সামান্য খুব সময় আমার মনে হয় যে গত বছরের ইনভেস্টমেন্টটা ছিল 50 কোটি টাকার, ইলিশ সংরক্ষণ এবং এই যে সাহায্য করা, এটা 50 থেকে 60 কোটি টাকার। আর আপনি দেখেন তার কত, আমার তো মানে এবার দ্বিগুণের মতো হয়তো উৎপাদন বেড়ে গেছে তাদের আশাতে। তা আরও ইনভেস্ট করলে, আরও জেলেদেরকে যদি আমরা নিরাপত্তা বলের মধ্যে আনতে পারি, অনেকে তো এখনো ইয়ে করতে পারেনি। না, এটাতে সরকার অনেক জেলে পরিবার, তারা অনেক দূরে দূরে থাকে, অনেক এমন কোনো জায়গায় থাকে যেসব জায়গায় হয়তো আমরা যেতে পারছি না, বাট আমাদের আস্তে আস্তে ওদেরকে আমাদের ওই মানে খাদ্য নিরাপত্তা এবং তাদের সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি বলের মধ্যে নিয়ে আসতে পারলেই কিন্তু আমার মনে হয় আরো ভালো সুফল আমরা পাবো। একদিক তো হচ্ছে যে জেলেদেরকে এই ধরনের সোশ্যাল সেফটি নেটের মধ্যে নিয়ে আসা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা যাতে অসময়ে তারা হারভেস্ট না করে। এই ধরনের মানে ইলিশ মাছের মতো যেটা আমরা আসলে ধরতে পারবো একটা নির্দিষ্ট সময়ে, কিন্তু মানে চাহিদা সারা বছর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের সংরক্ষণের সেরকম সুবিধা নাই, অনেক ক্ষেত্রেই কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট অনেক কিছুতেই আমরা দেখি যে উৎপাদন বেশি হওয়াটা কৃষকের জন্য এবং জেলেদের জন্য অনেক সময় আসলে হিতে বিপরীত হয়, কারণ যেহেতু ওই সময় তারা দামটা সেভাবে পায় না। সেইগুলি অ্যাড্রেস করবার জন্য কোনো দীর্ঘমেয়াদী মানে পরিকল্পনা নেওয়া যায় কিনা, যাতে ইলিশ মাছ সংরক্ষণের যে, কারণ যেহেতু আমরা এটা উৎপাদন বাড়াতে চাচ্ছি এবং ধরতেও পারবো একটা নির্দিষ্ট সময়ে, চাহিদা সারা বছরে থাকে, এই পুরো ব্যাপারটাকে একটা চক্রের মধ্যে আনার কি প্রক্রিয়া হতে পারে? দেখুন, এখন আমাদের মনে হচ্ছে যে ইলিশ অনেক বেড়ে গেছে, আসলে কিন্তু ইলিশের এইটাই ধারণা করা হচ্ছিল যদি আমরা প্রকৃতিভাবে সংরক্ষণ করি তাহলে কি ইলিশের আরো বেশি উৎপাদন হওয়ার কথা। আমরা কিন্তু যতখানি এক্সপেক্ট করছি ততখানি কিন্তু এখনো হয়নি, কিন্তু এটাতেই দেখুন কত ইলিশের মানে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এবং ইলিশের একটা উৎপাদন বেশ বেড়ে গেছে এবং আপনার সবাই ইনভলভ। আমি আজকেই ভোরে কিন্তু আমি কোস্টাল বেল থেকে আসলাম ইলিশের উপরে কাজ করে। বাচ্চা ইলিশের যে চাষি পরিবার বা জেলে পরিবারের বাচ্চারা স্কুল যাচ্ছে না, তারা এখনো নদীতে যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে বলে। হ্যাঁ, ইটস এ বিগ ইম্প্যাক্ট। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, মাছ আসবে, এখনো আমাদের কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে, এখনো আমাদের এই কিছু মাছ যদি এসে, আমরা চাচ্ছি কি তাদেরকে একদম সেই আগের পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এখনো তারা অতদূর পর্যন্ত যাচ্ছে না।
তো এটা আমরা সেই দিনের দিকে থাকবো, তখনই বোঝা যায় আমাদের সাকসেস হচ্ছে যখন এরা আরও আমাদের অন্যান্য নদীতে আরও ভিতরে প্রবেশ করবে। এরা কিন্তু এখনও চাঁদপুরের নিচেই কিন্তু এরা আসছে, কিছু যাচ্ছে, কিন্তু না ওই আশাতে সেই পদ্মা নদীর মাঝের গল্প তো এখন আর কেউ লিখবে না, যদি কেউ নতুন প্রজন্মের কেউ লিখতে চায়। অতদূর পর্যন্ত কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ যাচ্ছে না। তো ওইটাই হচ্ছে কি একটা ইন্ডিকেটর হবে যদি এরা একদম যে আমাদের নদীর এই গ্যাঞ্জেস নদীর একদম উপরে গিয়ে যদি তারা করতে পারে। তো হ্যাঁ, এরকম যখন হবে তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আমাদের ইলিশের রপ্তানি কিন্তু এখন বন্ধ আছে। আমাদের ইলিশের আমরা তখন রপ্তানিটা শুরু করতে পারবো, কারণ পুরো পৃথিবীতে ইলিশের একটা চাহিদা আছে। এবং যেহেতু আমাদের এই মেঘনা নদীর ইলিশের স্বাদ অনেক বেশি, এর একটা রান্না করলে আপনি এখন সবার বাসায় থেকে ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ সে রান্না করছে, মানুষ চায়, খেতে চাচ্ছে। তো এই ইলিশটা আমরা কিন্তু যত বেশি আমাদের বাড়বে, আমাদের এটাকে আমরা সবাই খেতে পারবে। মানে আমি গত ইয়েতে হতে সবাই খেতে পারছে তা নয়, কিন্তু এখন আমি খুব ভালো লাগছে যে আমি গিয়ে দেখে আসলাম সবাই ইলিশ খাচ্ছে, এবং খাওয়ার দেখে কারো কোনো আপত্তি নাই যে একবার খেয়ে বলতেছে না আর খাবো না তাও বলছে না, সে অন্য কিছু বাদ দিয়ে ইলিশই খাচ্ছে, যেহেতু সে এখন ইলিশ পাচ্ছে, বড় ইলিশ পাচ্ছে, মানুষ এটা এনজয় করছে। এটাই তো দরকার, এটাই তো চাওয়া ছিল আমাদের। এবং বলা যায় যে খুবই প্রত্যেকের সাধ্যের মধ্যে চলে এসেছে ইলিশটা, প্রায় একরকম বলা যায় যে সাধারণের মাছ আর থাকছিল না গত কয়েক বছরে, কিন্তু এই বছর দেখা যাচ্ছে এটা আবার সাধারণের মধ্যে মানে ব্যাপকভাবে যেতে পারছে, যেহেতু দামটা খুবই সাধ্যের মধ্যে আছে। দামটা কিন্তু এখনো আমি বলবো যে কিছুটা বেশি আছে, ইলিশের দামটা এত আগে ছিল না। আমি আমার ছোটবেলার কথা যখন আমি মনে করি বাবার সাথে যখন আমি ইলিশে মানে আমার যেটা সবচেয়ে ছোট প্রথম ইলিশের যে চিন্তা, আমার বাবা তো 1 টাকা থেকে 2 টাকা দিয়ে বড় বড় ইলিশ কিনতেন, সে অনেক আগে আমার ছোটবেলায়। সে তখন আমার আব্বা থেকে নিচ্ছিল না, তখনই আমি তাকে কেন নিচ্ছে না, যে মাছটা তখন আমি দেখেছিলাম ওই লোকটা আব্বাকে জোর করে দিতে যাচ্ছিল, সেটা ছিল ইলিশ মাছ। এবং এরকমও ঘটনা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ইলিশ কেন আনা হচ্ছে দেখে তারা ঝগড়া করেছিল, তারা আন্দোলন করেছিল এক হলে প্রভোস্টের বিরুদ্ধে যে আমরা ইলিশ আর খাবো না, তখন এটা সস্তা মাছ ছিল। এখন ইলিশের দাম ইলিশের আকালের জন্য এত বেশি বেড়ে গেছিল যে আমাদের ইকোনমিতে এটা একটা মানে এটা অনেকের সাধ্যের বাইরে চলে গেছিল। জনগণের জন্যই তো মাছটা, জনগণ খাচ্ছে, আর এটা একটা নিউট্রিশাস ফিশ, এটা পেলে আমাদের জাতির সকলের বুদ্ধি বিবেক সবই খুলবে, এবং এটা জনগণের কাছে ফিরে আসছে, এটাই তো আমাদের প্রত্যাশা। এবং দাম কমা আরও একটু কমলে ভালো হয়। বিজনেস চ্যানেলে তাদের জন্য তারা অনেক বেশি দাম আগে হাঁকতো, এখন প্রাধিক্যের জন্য তারা মানে অত দাম নিতে পারছে না। এটা হচ্ছে তাদের এগ্রিকালচার প্রোডাক্টে এটাই সমস্যা হিসেবে দেখা যায়। বাট আমরা তো আনন্দিত যে সবাই আজকে ইলিশের স্বাদ গ্রহণ করছে। এই জায়গাটায় যেটি বললেন যে মানে দামটা হয়তো আরো কম থাকতে পারতো, বা যেরকমই হোক, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিরতির পর ফিরে এসে যে ইলিশ মাছটা সারা বছর এখন যেইটা হারভেস্ট হচ্ছে সেটাকে রাখার জন্য আমাদের যথেষ্ট মানে সংরক্ষণের ব্যবস্থা আছে কিনা, হিমাগার বা অন্য যে কোনোভাবে, তাহলে হয়তো আমরা অনেক বেশি চাষিদেরকে মানে অন্তত তাদের যে দামটা সেটা ঠিক মতো পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং বাংলাদেশের চাহিদা তো যেহেতু সারা বছরে, আপনার কাছে ওই ব্যাপারটা একটু জানতে চাই একটা বিরতির পরে। আশা বাংলাদেশে নিচ্ছে একটা স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমরা একটু শরীয়তপুর থেকে সহকর্মী নুরুল আমিন আছেন, তার সঙ্গে জানবো ইলিশ সম্পর্কে। নুরুল আমিন, স্বাগত। আমরা একটু জানতে চাই যে শরীয়তপুরে যারা মৎস্যজীবী আছেন তারা এই যে ইলিশ প্রচুর পাওয়া যাচ্ছে এটি নিয়ে তাদের প্রতিক্রিয়া, তারা কি বলছেন? মূলত শরীয়তপুরের যেই সুরেশ্বর থেকে তারাবুনিয়া পর্যন্ত এই 20 কিলোমিটার এলাকাকে, মূলত পদ্মার এই 20 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। আর এই স্বাভাবিক কারণেই এখানে ইলিশের উৎপাদনটা অনেক বেশি এবং প্রচুর সংখ্যক ইলিশ কিন্তু এই মুহূর্তে জেলেদের জালে ধরা পড়ছে। গত শুক্রবার আমি পদ্মা নদীর এবং মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সেখানে আমার কথা হয়েছে অনেক জেলেদের সাথে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে
এই মুহূর্তে পদ্মায় তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে এবং সেই ইলিশের পরিমাণ অনেকেই তাদের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত 5-7 বছরে অন্তত এইরকম ইলিশ এর আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। আর এই ইলিশ নিয়ে বর্তমানে জেলেদের একটি অভিযোগ বা শঙ্কার কথা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ব্যবস্থা না থাকায় ইলিশ সংকট নিয়ে কিন্তু তারা বেশ বিপাকে রয়েছে এই মুহূর্তে। কারণ ইলিশ যেই সংরক্ষণের যে বিষয়টি, এই সংরক্ষণের বিষয়টি এই মুহূর্তে তাদের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে কোনো কোল্ড স্টোরেজ বা সংরক্ষণের জন্য কোনো প্রকার কোনো ব্যবস্থা নাই। আর বিশেষ করে এখানে যারা ইলিশের ব্যবসার সাথে জড়িত আড়তদার যারা আছেন তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আড়তের আশেপাশে এবং পদ্মা নদীর এই তীরবর্তী এলাকায় কোনো বরফ ফল না থাকায় তাদেরকে কিন্তু এই ইলিশ সংরক্ষণে বা ইলিশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ এই বরফ তাদেরকে শরীয়তপুরের জেলেরা বিশেষ করে পদ্মার ওপারে চাঁদপুর থেকে তাদেরকে এই বরফ সংরক্ষণ করতে হচ্ছে, যার কারণে তাদের যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে সেই আড়তদাররা এবং ইলিশের ব্যবসার সাথে সম্পৃক্ত যারা তারা আমাদেরকে জানিয়েছে। আর রবিন, একটা জিনিস একটু জানাবেন যে এই গত কয়েক বছর যাবতই ইলিশ যাতে উৎপাদন বাড়ে সেই জন্য সরকারের পক্ষ থেকে যারা মৎস্যজীবী আছে তাদেরকে নানানভাবে সহায়তা করা হয়েছে, সেইটার সুফল পাওয়া যাচ্ছে কিনা এই ব্যাপারে মৎস্যজীবীরা কি মনে করছেন? হ্যাঁ, এখানে যেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন, মূলত শরীয়তপুরের যেই জেলেরা আছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ইলিশের যখন মূলত ইলিশ ধরা নিষেধ থাকে নদীতে, সেই সময়ে জেলেরা স্বপরিণত হয়ে এবং মৎস্য বিভাগের আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু নদীতে জাল নিয়ে যায়নি, যার কারণেই নদীতে এই ইলিশের প্রচুর পরিমাণে উৎপাদন, এমনটাই আমাদেরকে জেলেরা জানিয়েছে। আর পাশাপাশি আমাদের কথা হয়েছে শরীয়তপুরের মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শুরুর থেকে এই শরীয়তপুরের যখন এই সরকারের পক্ষ থেকে কোনো অভিযান বা বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয় তখন কিন্তু তারা মাঠে বেশ তৎপর থাকে এবং নদীতে জেলেদেরকে বিভিন্নভাবে তারা উৎসাহিত করেন যাতে করে তারা ইলিশ শিকারের নদীতে ওই মুহূর্তে না যায়, এবং তারই সুফল বর্তমানে আমরা পাচ্ছি বা জেলেরা পাচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে। রবিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্যার, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা এর আগে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেইটিরই কিছু জিনিস আমরা দেখলাম যে যারা মৎস্য চাষের সঙ্গে আছে বা মৎস্যজীবী জেলে তাদের মধ্যেও একটা উদ্বেগের কারণ যে ঠিকমতো সংরক্ষণ করা যাচ্ছে না, বরফ অনেক দূর থেকে আনতে হচ্ছে। এই বিষয়গুলি কিভাবে সুরাহা করা সম্ভব, বিশেষ করে সংরক্ষণের ব্যাপারে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? আচ্ছা, দেখেন যে এটা আসলে আমাদের যেটা বলতেছে যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের আগে যেতে হবে। আপনি এখন যেখানে হয়তো বরফের সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে সামনের বছর ওই জায়গাটায় সেই সমস্যাগুলো আর থাকবে না, কারণ এই চাহিদার সাথেই কিন্তু দেখবেন বরফ কলগুলো ওখানে ইনস্টল হয়ে যাবে। আগে ছিল না তো এত। আপনি এখন যদি বলেন যে এই মুহূর্তে যদি পদ্মাতে যদি ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যায়, ওখানে ওরা একই কথা বলবে, কারণ ওখানে কিন্তু ইলিশ পাওয়া ওইভাবে যাচ্ছে না বলেই কিন্তু এই ইনস্টলমেন্টগুলো আস্তে আস্তে সরে গেছে। বরফ বিক্রি না হলে তো কেউ নিশ্চয়ই বরফ কল খুলে বসে থাকবে না। তো এটা ভালো যে বরফ আমাদের প্রয়োজন, তো এটার জন্য আসলে একটা চ্যানেল সেট আপ করতে পারলে ভালো হতো। যে এটা একটু আমার খুব ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করে যে ইলিশ মাছের জন্য, যেহেতু ইলিশ মাছ খুব দ্রুত পচনশীল বলে আমরা জানি, কিন্তু অন্য মাছগুলিতে বরফের ব্যবহার তুলনায় অনেক কম দেখি, এইটির কারণ কি? মানুষের অভ্যাসগত কারণে নাকি আসলে অন্য মাছগুলিতে বরফের ব্যবহার করলে তাদের মানে খাদ্য গুণ বা কোনো কিছু কমে? না, ইলিশের যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইলিশের মধ্যে চর্বির পরিমাণ বেশি। এই চর্বিযুক্ত মাছটা বেশি তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা লিন ফিশ তাদের একটু সময় লাগে, এক একটা মাছ এক একভাবে পচাবে। তবে হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে কম, বাট সকলের বরফের রিকোয়ারমেন্ট সেম। এখন আমাদের যে পদ্ধতিতে এনারা আমাদের হয়তো অভ্যাসটা কম, হ্যাঁ, আমাদের এই মাছের হয়তো দাম বেশি পায় বলে হয়তো বেশি বরফ দেওয়ার চেষ্টা করছে, অন্যরা দাম কম পায়, নানা সাইকোলজি ওদের কাজ করে। কিন্তু বরফের যে মানে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা সব মাছের জন্যই কিন্তু সেম। ইভেন আমি যেটা আমি দেখলাম, আমি জাস্ট দেখে আসলাম মনপুরা, তারপরে নিঝুম দ্বীপ, হাতিয়া, এদিকে ছিল ভোলা, প্রচুর ইলিশ ধরা পড়ছে।
তারা জাস্ট খালি ওই বস্তার নিচে কিছু, ওই যে ঝাঁপিটার নিচে কিছু বরফ দিচ্ছে, উপরে কিছু বরফ দিচ্ছে, আর হালকা বরফ দিয়ে কিন্তু তারা প্যাকেট করে পাঠাচ্ছে। তো সেই বরফগুলোতে মাছ এমনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হচ্ছিল যে হয়তো তারাও বরফ কম পাচ্ছে, এত মাছ এত বরফ বোধহয় যোগান দিতে পারছে না, অথবা যে পরিমাণে মাছ আসছে অতক্ষণে বরফ কলগুলোতে বরফ তৈরি হওয়ারও সময় পাচ্ছে না। এবং একই সময় এই সময়ে আবহাওয়াটাও মানে বেশ পচার গরম, জন্য খুব দ্রুত পচার জন্য জি। উপযোগী। ওরা তো বেশ কিছু দূরে গিয়ে যে মাছ আনছে, সে মাছগুলো মানে হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আমাদের আরো কিছু প্রসেস বা আরো কিছু এই ইলিশকে সংরক্ষণে আরো কিছু উপায় আমাদের বের করতে হবে। যেমন মনে করেন যে এখন ইলিশের যে লবণ ইলিশ, নোনা ইলিশ যেটাকে বলে, এবং আরো অন্যান্য যে প্রসেসের মাধ্যমে যদি আমরা ইলিশকে সংরক্ষণ করি, আমার মনে হয় যে ইলিশ যখন আসবে তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি এই প্রসেসগুলোকে সামনে নিয়ে আসবে এবং এন্টারপ্রেনার ডেভেলপ হবে। এবং তারা কিন্তু এই ইলিশের বরফ ছাড়াও বা বরফের মতো যে আপনি যদি, আমি কেন বললাম যে ভোলাতে যদি আপনি যান, গিয়ে দেখবেন যে ওখানে কিন্তু ডিপ ফ্রিজ ফ্যাসিলিটিস আছে। ডিপ ফ্রিজের দাম কিন্তু বেশি না। তো অনেকেই যারা কোয়ালিটি ইয়ের জন্য তারা কিন্তু ওখানে প্রচুর শত শত ডিপ ফ্রিজ কেনা আছে, কিন্তু ওরা ওটাকে ফ্রোজেন করে ফেলে, তারপরে কিন্তু ওরা সাপ্লাই দেয়। তো এনারা তো ওই ধরনের এক্সপিরিয়েন্স আগে পায়নি। ভোলার মতো, ভোলা যেমন আমাদের মেইন ইলিশ ধরার জায়গা, তো সেই জায়গায় ইলেকট্রিসিটি থাকলে ওরা কিন্তু তখন ওইভাবে করতে পারতো। এই জায়গাটা খালি এরা বরফের উপর নির্ভরশীল। তো অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো হয়তো প্রসেসিং প্ল্যান্ট জাতীয়, সেগুলো হয়তো আমাদের ডেভেলপ করে যখন আমরা ইলিশ বেশি বেশি পাবো। স্যার, আমরা আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে ইলিশ উৎপাদন বাড়ার জন্য নানান রকমের উদ্যোগ আছে, সামনেও আমরা জানি যে আগামী মাস থেকেই শুরু হবে মা ইলিশ সংরক্ষণ। এই সংরক্ষণের বিষয়ে আরও বেশি উদ্বুদ্ধ করা এবং এই ক্ষেত্রে জেলেদেরকে সম্পৃক্ত করার, এখনও আমরা জানি যে অনেক ক্ষেত্রেই কিছু কিছু সমস্যা রয়ে গেছে, সেইটা কিভাবে মানে আরও বেশি ভালোভাবে কাজটা করা সম্ভব আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। মানে জিনিসটা দেখেন যে আসলে তো ইলিশ মাছটা তো মানুষের জন্যই, জনগণের জন্যই, জনগণই কিন্তু দেখেন তার উপকার বা সুফলটা ভোগ করছে। ইলিশটা তো আর আমাদের গবেষক বলেন বা যারা সরকার তাদের জন্য, তারা তো, আমরা তো পার্ট অফ দ্য পিপল বা জনগণের পার্ট। তো এখানে যে দেখেন যখন মানুষ যখন এটার কথা শুনলো, তারা সংরক্ষণ করলো, বিশেষ গত বছর বেশ কঠিনভাবেই সংরক্ষণ করা হয়েছিল, এবং তার কারণে এবং পরবর্তীতে দেখেন যে আমাদের নদীগুলোর মধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল কোয়ালিটিটা কিন্তু কিছুটা বেটার হয়েছে। এই যে আপনার আসামে বন্যার কারণে এখন কিন্তু নদীতে কিন্তু প্রচুর প্রভাব আছে, প্রচুর মানে আপনার পলিউশনের মাত্রাটা অনেকখানি কমে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তার কারণেও কিন্তু দেখেন যে তারা একটা সুন্দর পরিবেশ দিতে পারলে এই ইলিশ কিন্তু সংরক্ষণ করার সুবিধা হবে। তা যার জন্য শুধুমাত্র জনগণ, আমাদের যারা আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারাও যে আপনার তারা একটা সুন্দর পরিবেশ দিতে পারলে এই ইলিশ কিন্তু সংরক্ষণ করার সুবিধা হবে। তা যার জন্য শুধুমাত্র জনগণ, আমাদের যারা আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারাও যে আপনার নদীর মধ্যে দূষণ করছে সেটার জন্য তারা যেন না করেন, এবং অতিরিক্ত মাছ যেন না ধরেন। তারা একটু কষ্ট করে এই যে সময়টা খুবই অল্প সময়, কিন্তু এবার যে 22 দিন হবে সামনে আসতেছে মা ইলিশ না ধরার, এবং যেটা আরো কঠিন জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার জাতকাটা যেন আমরা একদম না ধরি। জাতকাটাকে বড় করতে দিলে আমাদের নদীতে মাছ ভরে যাবে, এবং এটা কিন্তু মাত্র 1 থেকে 1.5 বছরের মাথায় কিন্তু বড় বড় আকারে হয়ে যায়। এটা খুবই দ্রুত বর্ধনশীল একটা মাছ ইলিশ। ওরা খাবার পাচ্ছে, মেঘনাতেই খাবার পাচ্ছে বলে ওরা আসতেছে, কিন্তু ওদের খাদ্য, যার জন্যই ওরা এই প্ল্যাঙ্কটন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খাবার খায়, এটা খাওয়ার জন্য যখন আসবে, যাত্রাগুলো আরো যদি বড় হওয়ার সুযোগ পায়, আমরা তো অহেতুক ধরে ফেলি, অনেকে আবার আইনের ভয়ে নদীতে ফেলে দিচ্ছে। ইভেন সমুদ্রে যারা ট্রলার, তারাও ভুল করে বা ভুল বশত তাদের ফাঁস ছোট হওয়ার জন্য অনেক জাতকা ধরে ফেলে, যেগুলো সমুদ্রে যাচ্ছে আমরা সংরক্ষণের পরে। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন একদম নিজস্ব চেতনায় বা দেশাত্মবোধ যদি আমাদের থাকে, আমরা কিন্তু এই মাছগুলোকে যেন আমরা রক্ষা করে আমাদের দেশের মানুষের জন্য যেন এর সুফলটাকে যেন আরো বেশি প্রসারিত করতে পারি। বিদেশে রপ্তানি করলে কিন্তু অনেক বেশি টাকা আসবে, এবং এটা কিন্তু 10,000 কোটি টাকা পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। সবার সম্মিলিত উদ্যোগে অবশ্যই সেটা হবে, দেশের মানুষের জন্য উপকার হবে এবং একই সঙ্গে অর্থ দিক থেকে অনেক উপকার হবে। ডক্টর নিয়ামুল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা বাংলাদেশে নিচ্ছে আরো।
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালানে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে বিজিবি। আলোকিত সীমান্ত নামে একটি প্রকল্পের আওতায় সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুরগাঁও সীমান্তের বাসিন্দাদের অনেকেই চোরাচালানে জড়িত। সীমান্তের এই কারবার নিয়ন্ত্রণ করতে প্রায় হিমশিম খেতে হয় বিজিবি সদস্যদের। এসব এলাকার মানুষের চোরাচালানে জড়িয়ে পড়ার অন্যতম কারণ বেকারত্ব। তাই তাদের কর্মসংস্থানের জন্য 2 বছর আগে আলোকিত সীমান্ত নামে একটি প্রকল্প নেয় বিজিবি। প্রকল্পের আওতায় সীমান্ত গ্রামগুলোর লোকজনের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংক ও উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজ শর্তে ঋণেরও ব্যবস্থা করে দেওয়া হয়। সহায়তা পেয়ে উদ্যম ফিরেছে অনেকের। জীবিকা খুঁজে নিচ্ছেন গবাদি পশু ও হাঁস মুরগির খামার, পাপোশ তৈরি সহ বিভিন্ন হস্তশিল্পে। পাপোশ তৈরি করি, আগে ভারতে যাই, এখন আর যাই না, এখন এখানে কাজ করি, বিজিবি কাজ করে দিচ্ছে এখানে। আগে আমি ভারতমুখী হইতাম, ভারতে যেতাম 200-400-500 টাকার জন্য। যখন থেকে এই প্রকল্প হয়েছে, বিজিবির প্রকল্প, তখন থেকে আমরা আর ভারতে যাই না, এটাই নিয়েই থাকি। বিজিবি কর্মকর্তারা বলছেন এরই মধ্যে এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে, কমে আসছে চোরাচালান। গত 23 মাসে কোনো কিলিং নাই, 23 মাসে কোনো আহত নাই, 23 মাসে কোনো ফায়ারিং নাই। সো এইগুলো সাকসেস হয়েছে শুধুমাত্র আমরা চেষ্টা করেছি, বাট এলাকাবাসী এটা করতে চেয়েছে। সো তাদের সহযোগিতা মিলে এটা আমরা সেকেন্ড যে প্রজেক্টটা ছিল সেটা তো সাকসেস হয়েছে। কর্মকর্তারা বলছেন প্রকল্পটির কারণে স্থানীয় লোকজনের সঙ্গে বিজিবির সম্পর্কও উন্নত হচ্ছে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঠাকুরগাঁও। এ বিষয়ে আরো জানাতে বগুড়া স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। হাসিবুর রহমান, আমরা একটু অভিজ্ঞতাটা জানতে চাইবো যে সীমান্ত এলাকার মানুষ আসলে কিভাবে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, এবং এটি নিশ্চয়ই খুবই চ্যালেঞ্জিং ছিল বিজিবির জন্য যে তাদেরকে তারা এক ধরনের পেশার মধ্যে ছিল, সেখান থেকে অন্য ধরনের পেশা যেটা অনেক বেশি স্বীকৃত সেখানে নিয়ে আসা, সেটা কেমন ছিল একটু জানতে চাই। যাতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যিনি এখানকার সিও আছেন তুষার সাহেবের সাথে, লেফটেন্যান্ট কর্নেল তুষার, উনি কিন্তু তার একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। সেটা হলো যে যারা এই ধরনের পেশার সাথে আছে তাদের অধিকাংশই কিন্তু স্বাভাবিকভাবে ফিরে আসতে চায় এবং তারা সৎভাবে উপার্জন করতে চায়। এটাই ছিল তার কাছে একটা বড় প্রাপ্তি, যেটাকে বেস করে তিনি এই এলাকায় এই কাজগুলো করেছেন। আমাকে এই বিজিবির একটা গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে তথ্য তাতে বলা হয়েছে যে ঠাকুরগাঁওয়ের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় 8,000 লোক এই ধরনের চোরা কারবারির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাদের এখন সংখ্যা কমে এসে এত কম হয়েছে যেটা মনেই হতে পারে যে অস্বাভাবিক একটা তথ্য, সেটা এখন 72 জনে চলে আসছে। অর্থাৎ বড় ধরনের একটা ফিগার কিন্তু ইতিমধ্যেই এই চোরাচালান বা এই ধরনের অনৈতিক পেশা থেকে সরে এসে নৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বিজিবির বাইরে আমি অনেক সময় কথা বলেছি, যাদেরকে বিজিবির কাছ থেকে একা দূরে গিয়ে কথা বলেছি। তারা যেটা বলেছে যে এইরকম সুযোগ পেলে কিন্তু অন্যান্য যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, অন্যান্য সীমান্তে যারা চোরা কারবারি করেন বা অনৈতিক পেশার সাথে আছেন, তাদেরও কিন্তু অনেক ফিরে আসবেন বলে তারা বিশ্বাস করেন। এবং তারা নিজেদেরকে উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে এই চোরা কারবারি করতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তারা। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, কেউ তার স্বামীকে। এইরকম অনেক উদাহরণ রয়েছে দিনাজপুর সহ এই অঞ্চলের অনেক এলাকাতেই। আর সবচেয়ে বড় যে বিষয়, মানুষের যে নৈতিকতার বিষয়, সেটা কিন্তু এখানে খুব পরিষ্কার, এবং তারা চায় যে এরকম সুযোগ পেলে অনেক লোকে ফিরে আসবে। আর একটা বিষয় আমি দেখেছি, যেটা হলো যে নদী এবং অনেক পুকুর পড়ে থাকে সীমান্ত এলাকায়, সেই পুকুরগুলোতে কিন্তু খাঁচায় মাছ চাষের একটা সুযোগ করে দিয়েছে বিজিবি, যেখানে অনেক লোকে মাছ চাষ করছেন। এর বাইরে মৌমাছি পালন আছে, পাপোশ বানাচ্ছে, এবং আপনি খুব অবাক হবেন যে এত সস্তায় এখানে পাপোশ পাওয়া যায়। তারপরেও কিন্তু যারা এই পাপোশ তৈরির সাথে আছে তারা কিন্তু লাভবান। কেউ দিনে 300 টাকার নিচে রোজগার করে না। অর্থাৎ যাদের রাত্রেবেলা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হয়ে 300, 400 বা 500 টাকা রোজগার করতে হতো, তারা এখন দিনের আলোতে সৎভাবে 300 টাকার বেশি রোজগার করছে, এবং তারা কিন্তু বেশ সুখী বলে আমি জানতে পেরেছি। এক ভদ্রমহিলা যিনি ক্যামেরার সামনে আসতে চাননি, তিনি আমাকে বলেছেন যে এটি ছিল তার জীবনে একটা অভিশপ্ত দিনগুলো, যেগুলোতে তারা সীমান্ত পার হতো এবং সবসময় তারা ঝুঁকিতে থাকতো। এই বোধহয় বিজিবি তাদেরকে ধরে, এই বোধহয় বিএসএফ
তাদের গুলি করে এইরকম একটা ঝুঁকির মধ্যে দিয়ে তারা দিনে যা রোজগার করতো সেটা কখনো হতো 300 টাকা, কখনো 500 টাকা, কখনো বা কিছুই না, মালটা সীমান্তের পাড়েই ফেলে রেখে দৌড় দিতে হতো। এরকম পরিবেশ থেকে কিন্তু মুক্তি চায় অনেক লোকে। আর আমি বিজিবির এই উদ্যোগটা নিজের চোখে দেখবার জন্য একেবারেই সীমান্ত এলাকায় গিয়েছি, যেটা ঠাকুরগাঁর একেবারে প্রত্যন্ত এলাকা, যেখান থেকে বলা যায় যে সীমান্ত আপনার হাফ কিলো না পার হলেই ইন্ডিয়ার একটা বর্ডার দেখা যায়। তো সব মিলিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে বিজিবির এই উদ্যোগ কিন্তু চোরাচালানি প্রতিরোধের ক্ষেত্রে, চোরাচালানি থেকে মানুষকে সরিয়ে আনবার ক্ষেত্রে একটা বড় ধরনের উদাহরণ হিসেবে দাঁড়িয়েছেন। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে যারা ব্যাংক কর্মকর্তা এবং যারা ঋণ দিয়েছেন বিভিন্ন সংস্থার, উন্নয়ন সংস্থা, তারাও বলছেন যে এই ধরনের উদ্যোগের সুফল কিন্তু অন্যান্য এলাকাতেও পাওয়া সম্ভব। জাহিদ ভাই। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা বাংলাদেশে নিব আরো একটা। সাগর বিচ্ছিন্ন জনপদ সন্দ্বীপের পশ্চিম দিকে বঙ্গোপসাগরে জেগে উঠছে বিস্তীর্ণ চর এলাকা, যা বর্তমান সন্দ্বীপের আয়তনের প্রায় দ্বিগুণ। এই নতুন চর নিয়ে ভাঙন কবলিত সন্দ্বীপবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই, দেখা দিয়েছে নতুন সম্ভাবনাও। একসময় সন্দ্বীপের আয়তন ছিল 450 বর্গ কিলোমিটারেরও বেশি, কিন্তু বঙ্গোপসাগরের অব্যাহত ভাঙনের কারণে সেই সন্দ্বীপ এসে ঠেকেছে মোটে 80 বর্গ কিলোমিটারে। বাড়িঘর, সহায় সম্পত্তি হারানো শত শত পরিবার সন্দ্বীপ ছেড়ে আশ্রয় নেয় চট্টগ্রাম, ঢাকা সহ দেশ বিদেশের নানা জায়গায়। কিন্তু বছর দুয়েক আগে সন্দ্বীপের পশ্চিমের অংশে ভাঙন থেমে যায় এবং সাগরের বুকে মাথা উঁচু করতে শুরু করে নতুন চরটি। তো এখন চর হওয়ার কারণে এখন আর কোনো দিকে লড়তেছি না, প্রায় আজকে 8-10 বছর এখানে বসবাস করতেছি। চরটা যদি পুরনো তাহলে কোনো এক সময় হয়তো বা ভবিষ্যতে আমরা বাচ্চা কাচ্চা লইরে এনে যামু বা হয়তো গদ্দার দিতে মানবে। এরই মধ্যে এই চরকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনাও। যদি পর্যটন নগরীতে গড়ে তোলা যায় তাহলে এটার পাশাপাশি সন্দ্বীপে বিদেশিদের আকর্ষিত করা যাবে, গড়ে উঠবে বিভিন্ন প্রকার ছোটখাটো শিল্প কারখানা, অর্থনৈতিক দিকটা আরো বেশি চাঙ্গা হবে। সন্দ্বীপে প্রথমবারের মতো সার্বক্ষণিক বিদ্যুৎ দিতে সাগর তলে বসানো হচ্ছে সাবমেরিন কেবল। আরো কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে আছে। চারিপাশে বেরি হচ্ছে প্রায় 127 কোটি টাকার মতো, তারপর ব্লক হচ্ছে বেরির বাইরে। সরকারের কাজগুলো করছে, কিন্তু এখন আমরা কিছু করতেছি না। আমরা যদি একটু উদ্যোগ নিয়ে আমরা নিজেরও যদি একটু চেষ্টা করি সন্দ্বীপের লোক হিসাবে, আমার মনে হয় সন্দ্বীপ এগিয়ে যাবে। তবে অনুন্নত যোগাযোগ আর সুচিকিৎসা না থাকায় সন্দ্বীপের মানুষ কষ্টে থাকলেও নতুন চর তাদের আশা জাগিয়েছে। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।